শুনতে পাচ্ছো? হ্যাঁ। কারেন্ট এইখানে তো লোডশেডিং হয় না নর্মালি। আজকে মানে কাজ করতেছে বা অন্য কোনো কারণে চলে গেছে। এখন মোবাইলে হটস্পট দিয়ে চালাইতেছি। এখন কতক্ষণ চলবে বা এইরকম নেট প্রবলেম হবে কিনা শিওর না। আর নেট প্রবলেম হলে এবার শুনতে যদি না পারো জিজ্ঞেস করিও। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে যে কোনো একটা সমীকরণে যদি y এর মান যদি আমরা বসাই তাহলে আমরা x এর মানটা বের করতে পারবো। তাহলে এখানে আমাদের কি হবে, আমাদের বাকি সবগুলা দেখো y এর সবগুলা মান জিরো হয়ে যাবে। এক্স স্কোয়ার মাইনাস 48 ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 48। তাহলে এক্স আমাদের কি হবে, তোমরা এটা তো এই নিয়মটা জানো, রুট করলে প্লাস মাইনাস রুট ওভার 48। তো আমরা এখানে কি লিখতে পারি, রুট ওভার 48 কে 16 × 3 লিখতে পারি, সামনে প্লাস মাইনাস, তাহলে এটা হবে প্লাস মাইনাস 4√3। এটা বুঝছো? তাহলে আমাদের এইখানে এই যে তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক তাহলে আমাদের দুইটা হইতে পারে। তো তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক আমাদের একটা হইতে পারে 4√3, 0, অথবা -4√3, 0। যেহেতু y এর মান আমাদের উভয় ক্ষেত্রে জিরো, তো x এর মান দুইটা হইতে পারে। বুঝছো এটা? হ্যাঁ, আর এই ম্যাথটা তোমাদের আমি করাইছিলাম একবার। এই যে আমাদের জ্যা এর মধ্যবিন্দু দেয়া থাকলে ওই জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করা, এটা পারবা না? পারবো। এই এই তোমাদের এটা মনে আছে? ওই ম্যাথটা কোথায়? আছে। এই যে এইটা, এইটা এই যে আমরা যেমন এই জ্যা এর দৈর্ঘ্য এখানে বের করছিলাম, তোমরা সেম ভাবে হুবহু সেম ম্যাথ তোমরা জ্যা এর দৈর্ঘ্য বের করে দেখবা যে ওইখানে 2√10 আসে। আর ওয়াই অক্ষ এবং এত বিন্দু থেকে যদি দূরত্ব সমান হয়, এটা হোমওয়ার্ক করবা। এটা আমাদের ঢাকা বোর্ডের সৃজনশীল কতে আসছিল। আচ্ছা ওয়েট, কি ব্যাপার, এটা এত বড় হয়ে গেছে? হ্যাঁ দেখো, আমাদের এখানে বলছে যে দেখাও যে বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। আচ্ছা, তো এইটা আমাদের অনেক, এই যে সেম ম্যাথ, যে বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত, এটা আমাদের সরলরেখা চ্যাপ্টারেই চারটা নিয়ম আছে। একটা আছে দূরত্বের, একটা আছে ঢালের, একটা আছে ক্ষেত্রফলের, আর একটা কি আছে, আচ্ছা যাই হোক, এরকম চারটা অথবা তিনটা নিয়ম আছে সেম ম্যাথের ক্ষেত্রে। তো আমরা এক একটা চ্যাপ্টারে এক একটা নিয়ম শিখবো। তো এটা যেহেতু আমাদের দূরত্বের চ্যাপ্টার, তো আমরা এখানে দূরত্ব দিয়েই শিখবো। সো এটার কনসেপ্টটা কি? এইটার কনসেপ্টটা হচ্ছে, ধরো এইখানে আমাদের একটা বিন্দু এ, এইখানে একটা বিন্দু বি, এইখানে একটা বিন্দু হচ্ছে সি। এইটা হচ্ছে আমাদের একই সরলরেখায় অবস্থিত তিনটা বিন্দু, তাই না? একই সরলরেখায় অবস্থিত তিনটা বিন্দু এ বি সি। তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে আমাদের এইখানে আমরা যদি দূরত্বের কনসেপ্ট দিয়ে এটা করি, তাহলে আমাদের এইখানে শর্তটা হইতে হবে এ বি এইটুকুর ডিস্টেন্স প্লাস বি সি এইটুকুর ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এসি, এইটুকুর টোটাল ডিস্টেন্স। এই শর্তটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এটা সলভ করি। দেখো, আমরা যদি একটা বিন্দু যদি আমরা ধরে নেই এ 1, -2, বি 2, 0, সি 4, 4। আচ্ছা, তাহলে আমাদের এখানে এবি সমান কি হবে? 2 - 1, 0 + 2। তাহলে এটা আমাদের 4, আর হচ্ছে 5, মানে √5। আর বি সি আমাদের কি হবে? 4 - 2,
4 - 0। তাহলে আমাদের এটা হবে, দেখো, 4 + 16 √20। √20 কে কি লেখা যায় বলো তো? 4 × 5। তার মানে এটা হচ্ছে 2√5। এরপরে আমাদের কি আছে? এ সি। এসি আমাদের কি হবে? এসি এর ক্ষেত্রে হচ্ছে 4 - 1, 4 + 2, 9 = 36, 2 বার 45। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 9 × 5। তাহলে 9 বাইরে আসলে 3, এইখানে √3। তাহলে আমাদের সবচেয়ে বড় কোনটা এইখানে? তাহলে আমাদের এখানে সবচেয়ে যেটা বড় এটা হবে ছোট দুইটার যোগফলের সমান, তাই না? এই যে দেখো, এসি আমাদের সবচেয়ে বড়, এটা ছোট দুইটার যোগফলের সমান। তাহলে আহ এই তোমরা এখানে কি লিখবা? এবি প্লাস বিসি। তোমরা এখানে এই চিত্রটা এখানে আঁকাই দিবা, যে মানে আগে তোমরা চেক করে নিবা যে কোনটা আমাদের সবচেয়ে কোনটা বড় হচ্ছে। তাহলে এ থেকে সি হচ্ছে সবচেয়ে বড়, তাহলে আমাদের বিটা মাঝখানে পড়ে যাচ্ছে। অথবা তোমাদের যদি এবি সবচেয়ে বড় হইতো, তাহলে এ থেকে এই যে আমাদের দুই প্রান্তে দুইটা দিতে এবি, তাহলে তোমরা সিটা দিটা আহ, মাঝখানে। সবসময় যে এবি প্লাস বিসি যেগুলো এসি হবে তা না, তোমরা আগে দূরত্বটা বের করে চেক করে নিবা যে কোনটা সবচেয়ে বড় হচ্ছে। তাহলে এটা আমাদের কত? একটা হচ্ছে √5 আর একটা হচ্ছে 2√5, সমান কত হচ্ছে? এটা হচ্ছে 3√5। তো এটা আমাদের কার সমান? এটা হচ্ছে এসি এর সমান। এরপরে লিখবে যে অতএব এ বি সি একই সরলরেখায় অবস্থিত। এগুলো কি বুঝতেছো? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে এটা তোমরা করে নিও। আচ্ছা, এরপরে এরপরে এগুলা এগুলা সবগুলোই তোমাদের হোমওয়ার্ক আর কি থাকবে, কারণ এইগুলা তোমরা পারবা। দেখো, বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে। তো সমদ্বিবাহু হবে কখন? যখন দুইটা বাহু সমান হবে। সমকোণী হবে কখন? যখন পিথাগোরাসের উপপাদ্য মেনে চলবে। এরপরে সমবাহু, তার মানে তিনটাই সমান হবে। আয়ত, বর্গ, সামান্তরিক, এগুলো তোমরা পারবা। এরপরে রম্বস, এগুলো কি করে দেওয়া লাগবে? এ- এগুলো করে দেওয়া মানে সময় না নষ্ট না আর না কি। না না, ভাইয়া। এগুলো থাক। হ্যাঁ, তো এ- এগুলো সবগুলা তোমরা করবা। আচ্ছা, যদি এটা শেষ হয় তাহলে আমাদের 3.1 আর কি শেষ হয়ে গেল। হ্যাঁ, তো আমাদের এই পর্যন্ত 3.1 শেষ। আচ্ছা, এরপরে আমরা 3.b শুরু করি। আচ্ছা, তো এ- এ- আমাদের এইখানে শুরুতে যেটা পড়তে হবে, রেখা বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক। সো আমাদের রেখা বিভক্তিকারী স্থানাঙ্ক দুই ধরনের, একটা হচ্ছে অন্তর্বিভক্তি, অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। এরপরে আমাদের আরেকটা আছে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। ওকে, তো আমরা একটা একটা করে শিখি। দেখো, এটা যদি আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হয়, তাহলে আমরা ধরলাম যে আমাদের এইখানে একটা বিন্দু x1 y1, এবং এদের সংযোগ সরলরেখা কিউ বিন্দুর সাথে এইখানে আছে x2 y2। এখন আমাদের আর একটা বিন্দু ধরলাম এইখানে আর আর বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে xy। তাহলে আমরা যদি এখানে লিখি যে আর বিন্দুটা পি কিউ এর সংযোগ রেখাকে, দেখো, এখন এইটা আছে M1 M2। M1 M2 কি আমি একটু পরে বলি। দেখো, আমাদের এইখানে পি থেকে আর এই ডিস্টেন্সটুকু হচ্ছে M1।
M1 বলতে এটা একটা অনুপাত আর কি, মানে আর বিন্দুটা পি এবং কিউ কে কত অনুপাত কততে অন্তর্বিভক্ত করতেছে। অন্তর্বিভক্ত করা মানে কি, মানে মাঝখান থেকে বিভক্ত করা। পি এবং কিউ এর এই দুই বিন্দুর মাঝখানে যেহেতু আর অবস্থিত, তো আমাদের আর বিন্দুটা পি এবং কিউ কে মাঝখান থেকে বিভক্ত করতেছে, এটাকে বলা হয় অন্তর্বিভক্ত। তো আমাদের এই যে পি থেকে আর এইটুক অনুপাত হচ্ছে M1, আর আর থেকে কিউ এইটুক হচ্ছে M2। তাহলে আমাদের এইখানে অনুপাতটা হচ্ছে M1:M2। এই যে আমাদের যে মাঝখানে যে চিহ্নটা আছে এটাকে ইস টু বলা হয়, M1:M2। ওকে, তাহলে এখন দেখো, এখন আমাদের এখানে সূত্রের বইতে কিছু প্রমাণ দেওয়া আছে। প্রমাণ প্রমাণ এগুলো লাগে না, আমাদের প্রমাণ শিখে কোনো লাভ নাই। এবং পি বিন্দুর স্থানাঙ্ক x1 y1, কিউ বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2 হয়, এবং আর বিন্দুটা ওই দুই বিন্দু সংযোগ রেখাকে যদি M1:M2 অনুপাতে বিভক্ত করে, তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক আর বিন্দুর স্থানাঙ্ক হবে, সো আমি যদি, যেহেতু এখানে XY, তাহলে আর বিন্দুর ভুজ মানে এক্স, এটা হবে আমাদের নিচে M1+M2, উপরে হচ্ছে, তুমি যখন M1 নিবা, দেখো চিত্রে খেয়াল করো, M1 হচ্ছে আমাদের এই উপাংশ, তুমি যখন M1 নিবা তখন তার বিপরীত দিকের বিন্দুর ভুজ বসবে M1:x2। আবার তুমি যখন M2 নিবা, M2, তখন তার তার বিপরীত দিকের বিন্দুর ভুজ বসবে, এটা হচ্ছে x1। সূত্রটা বুঝছো? হ্যাঁ। আবার y এর ক্ষেত্রেও সিমিলারলি, নিচে M1 M2। এখন তুমি যখন M1 নিবা তখন তার বিপরীত দিকের বিন্দুর কোটি, যখন M2 নিবা তখন তার বিপরীত দিকের বিন্দুর কোটি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের অন্তর্বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক। ওকে, এখন তোমরা একটা জিনিস বলো, যদি M1 ইজ ইকুয়াল টু M2 হয়, তাহলে আর বিন্দুটা কি হবে বলো তো? দেখো, সে যদি দুই দিক থেকেই সমান ভাগে ভাগ করে, তাহলে আর বিন্দুটা কি হবে? মধ্যবিন্দু। হ্যাঁ, আর বিন্দুটা হবে মধ্যবিন্দু। তাহলে আর বিন্দুটা হবে পি কিউ এর মধ্যবিন্দু। এটা তো বুঝতে সমস্যা নাই। তাহলে এখন খেয়াল করো, তাহলে এখন আর বিন্দুর স্থানাঙ্ক তাহলে এখন কি হবে? দাঁড়াও আমরা লিখি আগে। এখন আর বিন্দুর স্থানাঙ্ক, দেখো তাহলে এক্স সমান কি হবে যদি M1 M2 হয়? আরে ধরো বাঁকা হয়ে গেল। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, দেখো x1 M1, m1 x। হ্যাঁ আমরা আচ্ছা আগে লিখি, আমরা এখানে দুইটাই M1 অথবা দুইটাই M2 লিখতে পারো। এটা এ- এটা তোমাদের ইচ্ছা মতো। দেখো আমরা এখান থেকে উপরে যদি দুইটাই M1 লিখি, তাহলে আমরা এখান থেকে M1 আমরা কমন নিতে পারি। আর আমাদের নিচে কি হবে? 2M1 হবে না? এটা বুঝো নাই? হ্যাঁ, বুঝছি তো। আচ্ছা, তোমরা এখানে দুইটাই M1 লিখতে পারো, দুইটাই M2 লিখতে পারো। তোমরা যদি উপরে দুইটাই M2 লেখো, তাহলে নিচেও দুইটা M2 লিখবা। সো উপরে M2 তোমরা যদি কমন নাও, তাহলে নিচে M2 চলে আসবে, তাহলে M1 M2 আমাদের এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে উভয় পক্ষ থেকে। আচ্ছা, এখন আমরা যদি y লিখি, তাহলে y সমান কি হবে? M1 Y2, আবার M1 Y1, যেহেতু দুইটাই সমান, নিচেও M1
m1। তাহলে এখানে আমরা যদি m1 কমন নেই, y1 প্লাস y2, নিচে হচ্ছে 2m1। তাহলে আমাদের এটা কি আছে, y ইজ ইকুয়াল টু হচ্ছে y1 প্লাস y2 ডিভাইড বাই 2। এই দুইটা সূত্র আমাদের কিসের, এটা হচ্ছে আমাদের যদি দুইটা বিন্দু দেয়া থাকে তাহলে তাদের মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র। তাহলে আমাদের আমাদের মধ্যবিন্দু তাহলে আমাদের কি হচ্ছে, দেখো x1 x2 হচ্ছে আমাদের ভুজদ্বয়ের যোগফল বাই 2, তাই না? হ্যাঁ। তো এটা হচ্ছে ভুজদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, আর মধ্যবিন্দুর কোটি কি হবে, এটা হচ্ছে কোটি দ্বয়ের যোগফল ডিভাইড বাই 2। আচ্ছা, এই জিনিসটা বুঝছো, এখানে আমাদের দুইটা সূত্র মনে রাখতে হবে। একটা হচ্ছে আমাদের যদি অন্তর্বিভক্ত করে m1:m2 অনুপাতে, তাহলে একটা, আর একটা হচ্ছে আমাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা অন্তর্বিভক্তির সূত্র দিয়ে পাই যদি m1 = m2 হয়। ওকে, তাহলে এরপরে আমাদের কি হচ্ছে, আচ্ছা এরপরে এইখানে কিছু নাই। হ্যাঁ, তাহলে আমরা একটা এখানে ম্যাথ করি। এইখানে তোমাদের পরীক্ষার খাতায় যেভাবে লিখতে হবে, এইখানে লিখবা যে মনে করি অন্তর্বিভক্তিকারী বিন্দুটির স্থানাঙ্ক অন্তর্বিভক্তিকারী বিন্দুটির স্থানাঙ্ক মানে সৃজনশীল লেখার যে কিছু নিয়ম আছে তোমরা তো এগুলো অলরেডি জানো, এগুলো আমাদের ম্যাথের মধ্যে অনেক বাংলা লেখা লেখা লাগে আর কি। তোমরা ডিরেক্ট সূত্র লিখলে আর কি ওই সৃজনশীল ভাবে হয় না। সো এটা তোমরা ধরে নিবা যে x, y। তাহলে আমাদের x সমান তাহলে কি হবে, আগে মূল সূত্রটা লিখতে হবে m1 m2। সো যে সাবজেক্টেরই ম্যাথ হোক না কেন, আগে মূল সূত্রটা লিখবা সব জায়গায়। আচ্ছা, তাহলে এখানে আমাদের m1 m2 এর মান কত, 4:3। ওকে, তো এখন তোমরা যদি 4 নাও তাহলে x2 আমাদের নিতে হবে -5, আর তোমরা যখন m2 নিবা তখন x1 হচ্ছে 2। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, -20, 6, 7, -14/7 মানে -2। এবং এইখানে আমাদের কি হচ্ছে, এইখানে m1 m2, m1y2, m2y1। ওকে, তাহলে এইখানে আমাদের কি হচ্ছে দেখো, এইখানে সিমিলারলি 4 + 3, আমরা যখন m1 নিব তখন y2 এর মান হচ্ছে 2, আর যখন m2 নিব 3 তখন y1 মানে হচ্ছে -5। তার মানে এখানে 8 -15 ডিভাইড বাই 7, -7/7 -1। তাহলে আমাদের ওই বিন্দুটার স্থানাঙ্ক আমাদের কি কত হবে, -2, -1। তো এটা তোমরা লিখে দিবা, অতএব অন্তর্বিভক্তিকারী বিন্দুটির স্থানাঙ্ক এত, -2, -1। খুবই সহজ মেথ এগুলা। ওকে, এটা বুঝছো? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, এরপরে আমরা দেখব বহির্বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক। সো এরপরে আমরা দেখব বহির্বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, তো বহির্বিভক্তির ক্ষেত্রে আমাদের হচ্ছে যে
আচ্ছা দাঁড়াও, এটা আমি এখানে না লিখি। তো এখন আমাদের বিন্দু দুইটা হচ্ছে x1 y1, কিউ হচ্ছে x2 y2। আর এখন দেখো পি কিউ এর যে আমাদের সংযোগ রেখাটা, আমরা যদি এটাকে বর্ধিত করি তাহলে বর্ধিতাংশের বাইরে গিয়ে একটা বিন্দু আর সেটাকে ওই সরলরেখাকে বাইরে থেকে বিভক্ত করছে। তো এইটা হচ্ছে আমাদের পি কিউ এর জন্য বহির্বিভক্তকারী বিন্দু, বুঝছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আর বিন্দুটা পি কমা কিউ এর সংযোগ রেখাকে, আচ্ছা এখন আমাদের এখানে একটা জিনিস ভালোভাবে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে বহির্বিভক্তের ক্ষেত্রে এই অংশটুকু হচ্ছে M1। দেখো, এই যে পি থেকে কিউ, এইটুক অনুপাত হচ্ছে M1, আর এই যে এই টোটালটা হচ্ছে M2। তোমরা এইটা একটু মনে রাখবা। আগে আমাদের আগে আমাদের কি ছিল দেখো, এইটা কি M1 পি থেকে কিউ। সো ওয়েট, এটা পি থেকে কিউ, একটা হচ্ছে কিউ থেকে আর, আর একটা হচ্ছে পি থেকে, মনে ওটা আসছে, একটু ওয়েট করো তো। হুম, হুম। আর আর তোমাদের ফিজিক্সের কিন্তু অনেক হোমওয়ার্ক জমে গেছে, কিন্তু তোমরা এগুলো ঠিকঠাক মতো জমা দিও। আর আমার কিন্তু ফিজিক্সের প্রশ্ন আমি কিন্তু রেডি করছি, বুঝছো? আমি তোমাদের একটা এক্সামের কথা কিন্তু বলছিলাম। সো এক্সামটা দেয়া লাগবে তোমাদের। আচ্ছা। তো দেখো, এটা আমাদের, আমরা যদি আগেরটার সাথে আমরা যদি কম্পেয়ার করি, সো এইখানে M1 M2 আছে। দেখো আমি এটা আবার বলি। সো আমাদের এইখানে ছিল পি বিন্দুটা, এইখানে ছিল আমাদের কিউ বিন্দুটা, এইখানে ছিল আর। সো আমাদের যেই যেই দুইটা আমাদের মেইন বিন্দু মানে পি থেকে কিউ, এদের থেকে আমাদের আমাদের বিভক্তিকারী যে বিন্দুটা, আমরা আমাদের মানে যে কোনো একটা বিন্দু থেকে আমাদের বিভক্তিকারী বিন্দুর যে অনুপাত, এটা হচ্ছে M1। আবার আরেকটা বিন্দু থেকে আমাদের যে আমাদের বিভক্তিকারী বিন্দু যে অনুপাত, এইটাকে আমরা ধরতাম M2। এটা ছিল না? হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের, তোমরা আচ্ছা আমি আবার বলি, শোনো এটা। আরে ধুর, এই, আচ্ছা দাঁড়াও, এটা একটু চেঞ্জ করে নিই। এটা ইউজ করলে আমাদের সবকিছুই এখানে মুছে যায়। আচ্ছা দেখো, তাহলে আমাদের এখানে মেইন বিন্দু কোনটা, পি আর কিউ না? হুম। তাহলে দেখো, আমাদের M1 ছিল পি থেকে আর এর যে ডিস্টেন্স, মানে এইটাকে আমি তো আগের বার বললাম M2, তোমরা এটাকে M1 এটাকে নিবা। আর আমাদের পি কিউ এইটা হবে না আসলে, মানে আমাদের যে মেইন দুইটা বিন্দু, তাদের মধ্যে তো আমাদের অনুপাতটা হবে না। এইটা হবে আমাদের, যে এখন আমরা পি থেকে আর এর নিলাম, মানে যেটা বিভক্ত করে বিন্দু, আর একবার নিব কিউ থেকে আর, মানে আমাদের মেইন দুইটা বিন্দু থেকে যে আমাদের বিভক্ত করে বিন্দুটা, তাদের অনুপাত নিতে হবে। এটা হবে M2। এই জিনিসটা বুঝছো? না, আরেকবার বুঝাও। দেখো এই যে তোমরা এইখানে খেয়াল করো, আমি এটা আবার আঁকাই। দেখো আমাদের মেইন যে দুইটা বিন্দু,
একটা হচ্ছে পি, আর একটা ছিল কিউ। আর আমাদের যেটা আমাদের বিভক্তিকারী বিন্দু এই ছিল কোনটা, আর ছিল না? তাহলে আমরা একবার পি হ্যাঁ। থেকে আর এইটুক যে অনুপাত, এইটাকে আমরা নিছিলাম M1। আর আমাদের মেইন দুইটা বিন্দুর মধ্যে আর একটা যেটা কিউ, আর একবার কিউ থেকে আর এর যে অনুপাত, আমরা এইটাকে নিছিলাম M2, তাই না? হুম। তাহলে সিমিলারলি এখন দেখো, এখন আমাদের এখানে মেইন বিন্দু কোনটা, পি আর কিউ। তাহলে আমরা সেম ভাবে মেইন দুইটা বিন্দু থেকে আমাদের যেটা বিভক্তিকারী বিন্দু তাদের অনুপাত নিব। আমাদের এইখানে দেখো পি থেকে আর এর যে অনুপাত, এইটাকে আমরা একবার নিছি M1, মানে এই যে এই টোটাল, যেইটা এই যে এইটা আর একবার। তাহলে আমাদের আর একটা অনুপাত তাহলে কার থেকে হবে? আর একটা কিন্তু আমরা নিব, একবার যদি পি থেকে নিছি তাহলে আর একবার সিমিলারলি যে এইটার মতো নেওয়া লাগবে কিউ থেকে একবার, তাই না? এই যে তাহলে কিউ থেকে আর হবে এইটু, M2। এটা বুঝছো এখন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, যদি বুঝো তাহলে তো ভালো। ওকে, তাহলে এখন আমাদের আর বিন্দু, মানে আমাদের যেটা বিভক্তিকারী বিন্দু, তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক হবে, এটা আমাদের কি XY। তাহলে এক্স মানে আমাদের বিভক্তিকারী বিন্দুর ভুজ হবে M1 মাইনাস M2, M1 x2 মাইনাস M2 x1। আর ওয়াই হবে M1 মাইনাস M2, M1 y2 মাইনাস M2 y1। আর আমাদের এটার আগেরটার সাথে পার্থক্য হইলো শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস, আর বেশি কিছু না। এই জিনিসটা কি বুঝছো তোমরা? হ্যাঁ, বুঝছি। ওকে, যদি এটা যদি বুঝে থাকো তাহলে আমরা এর একটা ম্যাথ করি। হুম। হ্যাঁ, তোমরা এই যে 1-2 নম্বরটা করো। 1-2 নম্বরটা করো। করছো? হ্যাঁ, আচ্ছা, করো। এটার অ্যান্সার কত আমি একটু দেখি। 1-2, এটার অ্যান্সার হচ্ছে -4, -4। হইলে বলো। হ্যাঁ, হয়েছে। এটা আমাদের অ্যান্সার -4, -4। আর
দেখো একের এক নাম্বার হচ্ছে আহ অন্তর্বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক, 3 নম্বর অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্ত, এখানে দুইটাই বের করা লাগবে। আর 4 নাম্বার হচ্ছে বহির্বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক। এগুলো খুবই সহজ, এগুলো তোমরা নিজেরা করবা। আর এরপরে আমরা আবার উপরে যাই। হ্যাঁ, এরপরে আমাদের আছে ত্রিভুজের 3টা মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি দেয়া থাকে। ওয়েট, আমি একটা ত্রিভুজ নিয়ে আসি। এখন আমাদের এখানে বলছে ত্রিভুজের 3টি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি দেয়া থাকে, তাহলে আমরা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক কিভাবে বের করব। ওকে, তাহলে এটা আমরা যদি, এটা আমরা ধরে নিই এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। সো আমাদের বইতে যেভাবে এখানে A1 B1, এখানে হচ্ছে A2 B2, এখানে হচ্ছে A3 B3, এবং আমাদের 3টা বাহুরই মধ্যবিন্দু যদি এগুলা হয়, সো আমাদের এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, সরি, আরে ধুরো, এটা হচ্ছে x2 y2, আর এটা হচ্ছে x3 y3। ওকে, তাহলে এখন দেখো আমাদের এই মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক জানা, তো আমাদের এখন বলছে শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক কি হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এই x1 এর জন্য আমরা যদি সমীকরণ লিখি, তাহলে x1 সমান কি হবে বলো তো। বলো। ও, এটা হবে তো A1 + A2/2। হ্যাঁ, এটা হবে A1 + A2/2। তাহলে আমাদের A1 + A2 এটা সমান হচ্ছে 2x1। ওকে, এটা 1 নম্বর সমীকরণ থাক। সেম ভাবে তোমরা দেখো A1 + A3 এটা সমান আমাদের কি হচ্ছে। আচ্ছা দাঁড়াও, একটা জিনিস আমরা এখানে সিকোয়েন্সটা ঠিক রাখার জন্য এইখানে দেই x2 y2, আর এইখানে দেই, তাহলে আমার এইখানে দেই x2 y2, তাহলে আমাদের সিকোয়েন্সটা ঠিক থাকবে x2 y2, আর এইখানে দেই x3 y3। তোমরা যেটা যেই জায়গায় দাও বুঝতে তো এই সমস্যা হবে না, বাট আমাদের সিকোয়েন্সটা ঠিক থাকবে আর কি। আচ্ছা, তাহলে এখন দেখো A1 + A3 সমান, তাহলে এখানে কি হবে। 2x3। হ্যাঁ, 2x3, কারণ x3 সমান আমাদের কি হচ্ছে A1 + A3/2। সেম ভাবে আমাদের A2 + A3 আমরা যদি সমীকরণ লিখি, তাহলে এটা হবে 2 × x2, এটা হবে না। হ্যাঁ, ওকে, তাহলে এখন দেখো আমরা যদি এখন 1 2 3 যদি যোগ করি, 1 2 3 আমরা যদি যোগ করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো। দেখো আমাদের সবগুলাই কিন্তু দুইটা দুইটা করে কিন্তু আছে, তাহলে আমাদের সবগুলাই এখানে দুইটা আমরা কমন নিতে পারবো, A1 A2 A3, এবং এইখানেও এইখান থেকে আমরা 2 কমন নিতে পারি। সো x1 x2 x3, তাহলে A1 A2 + A3 এটা সমাদের আমাদের হচ্ছে x1 x2 x3। এটা তো বুঝতে সমস্যা নেই আমাদের। তাহলে এখন আমি যদি 4 থেকে যদি 3 বিয়োগ দিই, তাহলে আমরা এখানে কার মান পাবো।
দেখো তুমি 4 থেকে যদি 3 বিয়োগ দাও তাহলে A2 A3 চলে যাবে, শুধুমাত্র থাকবে A1। আর এইখানে কি হবে, x1 x2 x3 মাইনাস 2x2, এটা হবে না? হ্যাঁ। দেখো এই একটা জিনিস বুঝলে আমরা সব বাকিগুলো বের করতে পারবো। A1, A1 আমাদের কি হচ্ছে, দেখো A1 হচ্ছে এইটা। এখন এইটা দেখো x1 প্লাস x3, তো এই দুইটা বা এই মধ্যবিন্দুর ভুজের যোগফল থেকে এই যে বিপরীতটা বিয়োগ হয়ে যাচ্ছে, তার মানে এর যেটা বিপরীত বাহুর মধ্যবিন্দু x2, এইটা বিয়োগ হয়ে যাইতেছে। এবং এর যেটা সন্নিহিত বাহু, এই যে এইটা আর এইটা, এদের মধ্যবিন্দু দুইটা যোগফল ডিভাইড মাইনাস এর এর বিপরীত যে বাহু তার ভুজ। এই জিনিসটাকে বুঝছো? না বুঝো নাই বলো, না বুঝলে বলো, আবার বলতেছি। নাই বুঝি। ভাইয়া আরেকবার বলো। দেখো এইখানে এই যে এ এই যে এ শীর্ষবিন্দু সন্নিহিত বাহু এইখানে কোনটা কোনটা বলো তো? এই সন্নিহিত বাহু বলতে বুঝো, সন্নিহিত বাহু কি? এ বি আর এসি। হ্যাঁ, এ শীর্ষবিন্দু সন্নিহিত বাহু হচ্ছে এ বি আর এসি, মানে ওই বাহুর ওই বিন্দুর সাথে যে যে দুইটা বাহু যুক্ত আর কি, এটা হচ্ছে এ বি আর এসি। তাহলে দেখো আমরা যখন এর শীর্ষবিন্দু বের করতেছি, মানে A1 এর মানটা যখন বের করতেছি, তখন কে কে যোগ হচ্ছে একটু খেয়াল করো, x1 আর x3 যোগ হচ্ছে। দেখো x1 আর x3 হচ্ছে এর সন্নিহিত বাহুদ্বয়ের মধ্যবিন্দুর ভুজ, তাই না? এই যে x1 আর x3। হ্যাঁ। আর বিয়োগ হচ্ছে কে, x2, x2 কি বলতো, x2 হচ্ছে এর বিপরীত বাহুর মধ্যবিন্দুর ভুজ। এই যে এটা x2 না, এই যে এটা তো x2। আচ্ছা ধরো আমি এটা আবার লিখে দিই, এটা x2। দেখো যোগ হচ্ছে কে কে, যোগ হচ্ছে সন্নিহিত বাহুর মধ্যবিন্দুর ভুজ। আর বিয়োগ হচ্ছে কে, বিয়োগ হচ্ছে বিপরীত বাহুর মধ্যবিন্দুর ভুজ। এটা বুঝছো এখন? হ্যাঁ বুঝছি। আচ্ছা তাহলে হ্যাঁ আমরা যদি বুঝছি। এখন A2 এর জন্য সমীকরণ লিখি, তাহলে A2 এর জন্য তাহলে কি হবে বলো তো? তাহলে হবে হচ্ছে ইয়ে x1 প্লাস x2 হুম। মাইনাস এক্স মাইনাস থ্রি x3। হ্যাঁ, আর A3 এর জন্য? a3 জন্য হবে x2 প্লাস x3 মাইনাস x1। হুম। ওকে, তাহলে আমাদের এইগুলা আমাদের কি গেল, এইগুলা গেল আমাদের শীর্ষবিন্দুর ভুজগুলা। তাহলে আমাদের এইখানে আমাদের কোটির ক্ষেত্রেও সেম নিয়মই প্রযোজ্য হবে। তাহলে আমরা যদি এখানে এই, তাহলে B1 এর ক্ষেত্রে কি হবে বলো? B1 এর ক্ষেত্রে হবে y1 বিয়োনে প্লাস y1 y, প্লাস y3 মাইনাস y2। হ্যাঁ, B2 হবে তাহলে y1 প্লাস y2 মাইনাস y3। আর আমাদের B3 হবে তাহলে y2 প্লাস y3 মাইনাস y1। এগুলো বুঝছো এখন? হ্যাঁ বুঝছি। আচ্ছা দাঁড়াও, এটা সময় শেষ।